এই গল্পটি বাংলাদেশের বরিশাল বিভাগ থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত পিরোজপুরের গ্রামের। দুপুরের সময় ছিল। গ্রামের কাঁচা রাস্তায় হঠাৎ ধুলো উড়তে লাগলো। একটি সরকারি সাদা এসইউভি গ্রামের মাঝখানে এসে থামলো। নম্বর প্লেট সরকারি ছিল এবং গাড়ি থামতেই চালক সোজা হয়ে বসে পড়ল। গ্রামবাসী বুঝতে পারল এটি কোনো সাধারণ গাড়ি নয়। গাড়ির দরজা খুলল এবং যখনই সেই মহিলা বাইরে নামলেন, পুরো গ্রাম কোনো কথা না বলে নিস্তব্ধ হয়ে গেল। গাঢ় নীল এএসপি ইউনিফর্ম, কাঁধে তারা, কোমরে বেল্ট, মুখে সেই শক্তি এবং অফিসারের মর্যাদা। তিনি ছিলেন নুসরাত জাহান, এলাকার আলোচিত এএসপি অফিসার। কোনো সাইরেন ছিল না, কিন্তু তার উপস্থিতি যথেষ্টই ছিল। চালক ধীরে ধীরে জিজ্ঞাসা করলো, ম্যাডাম এখানেই? নুসরাতের নজরের সামনে পড়ল একটি খড়ের দেওয়ালযুক্ত কুঁড়ে ঘরের উপর। তিনি শুধু মাথা নাড়ালেন। হ্যাঁ। গ্রামের মহিলারা দরজার আড়াল থেকে দেখতে লাগলেন। বয়স্করা চুপচাপ দাঁড়িয়ে পড়লেন। শিশুরা থতমত খেয়ে গেল। পুলিশ অফিসার গ্রামে এসেছেন, কিন্তু কোনো রেড দিতে নয়। তিনি সেই কুঁড়ে ঘরের দিকে এগোলেন, যেখানে 5 বছর আগে একটি সম্পর্ক ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। কুঁড়ে ঘরের ভেতরে ছিল আরিফ, সেই লোক যে একসময় তার স্বামী ছিল। নুসরাত দরজার সামনে এসে থমকে গেলেন। ইউনিফর্ম পরে দাঁড়িয়েছিলেন। পুরো প্রতাপ তার সাথে ছিল, কিন্তু দরজায় হাত তুলতে পারছিল না। কারণ আজ তিনি কোনো অপরাধীর সামনে ছিলেন না, আজ তিনি নিজের অতীতের সামনে দাঁড়িয়েছিলেন। দরজার সামনে দাঁড়িয়ে থাকা নুসরাতের চোখের সামনে হঠাৎ 5 বছর আগের ছবিগুলো ঘুরতে লাগলো। 5 বছর আগে এই শিবপুর গ্রামই ছিল, কিন্তু তখন নুসরাতের পায়ে সরকারি জুতো ছিল না, কাঁধে তারা ছিল না এবং মুখে এই কঠোরতাও ছিল না। তখন তার হাতে বই থাকতো আর চোখে স্বপ্ন। নুসরাত গ্রামের সেই মেয়েদের মতো ছিল না যারা ভাগ্যকে চুপচাপ মেনে নেয়। তিনি প্রশ্ন করতেন, তিনি এগিয়ে যেতে চাইতেন। আরিফকে তিনি প্রথমবার নদীর ঘাটে দেখেছিলেন। সে চুপচাপ জাল গুটিয়ে নিচ্ছিল এবং নুসরাত অনেকক্ষণ ধরে তাকে দেখছিলেন। আরিফ বেশি কথা বলতো না, কিন্তু যখন বলতো সরাসরি হৃদয়ে পৌঁছে যেত। ধীরে ধীরে কথা হলো। নুসরাত নিজের স্বপ্নের কথা জানালেন, আরিফ জানালো নিজের পরিস্থিতির কথা। নুসরাত বলেছিলেন, আমি অফিসার হতে চাই। আরিফ না হেসে বাধা না দিয়ে বলেছিলেন, হয়ে যাও। ঠিক এই কথাটাই নুসরাতের কাছে আলাদা মনে হয়েছিল। না কোনো প্রশ্ন, না কোনো সন্দেহ, শুধু ভরসা। বিয়ে হলে গ্রামবাসী বলেছিল মেয়ে এগিয়ে যাবে। আরিফ কাউকে কিছু বলেনি, নুসরাতও না। ছোট ঘর ছিল, খড়ের দেওয়াল, একটি দড়ির খাট আর এক কোণে বইয়ের স্তূপ। নুসরাত রাত জেগে পড়তেন, আরিফ পাশে বসে থাকতেন। কখনো হেরিকেন ঠিক করতেন, কখনো জল এনে রাখতেন। তিনি কখনো বলেননি যে নুসরাতের জন্য সময় নেই। যখন প্রথমবার বিসিএস পরীক্ষায় নুসরাত ফেল করলেন, তিনি সারা রাত কাঁদলেন। আরিফ কোনো ভাষণ দেননি, শুধু সকালে বলেছিলেন, আজ মাঠে অনেক কাজ আছে, বিকালে পড়ে নিও। নুসরাত বুঝেছিলেন যে তাকে দুর্বল হতে দেবে না। দ্বিতীয়বারও সফল হলেন না। গ্রামবাসীর টিপ্পিনি কাটলো। আরিফ সব শুনলো এবং চুপ থাকলো। তৃতীয়বার যখন রেজাল্ট এলো এবং নুসরাতের নাম তালিকায় ছিল, তখন আরিফ অনেকক্ষণ সেই কাগজের দিকে তাকিয়েছিলেন। তিনি ধীর থেকে বলেছিলেন, এখন তুমি অফিসার হয়ে গেলে। সেদিন তার কণ্ঠে গর্ব ছিল, ভয় নয়। পোস্টিংয়ের পর সব বদলাতে লাগলো। শহর, বড় বাড়ি, নতুন পৃথিবী। শুরুতে নুসরাত তেমনই ছিলেন। আরিফকে নিজের সাথে রাখতেন, তাকে সম্মান করতেন। কিন্তু যেতে না যেতেই সরকারি পোশাকের ওজন বাড়ল। সম্পর্ক হালকা হতে থাকলো। অফিসারের কথা ঘরে আসতে শুরু করলো। মিটিংস, কলস, ফাইলস। আরিফ তেমনই ছিল, কিন্তু এখন সে নেপথ্যে চলে যাচ্ছিল। একদিন নুসরাত বললেন, তুমি এই গ্রাম্য পোশাক পরো না। আরিফ কিছু বলেনি। দ্বিতীয় দিন বললেন, আমার সিনিয়র অফিসাররা আসেন, একটু সামলে থেকো। আরিফ মাথা নাড়ালেন। ধীরে ধীরে নুসরাতের বিরক্ততা বাড়তে লাগলো। আরিফের নিস্তব্ধতা তাকে ভিড়তে লাগলো। তার মনে হতে লাগলো আরিফ তার উন্নতির সাথে মানানসই নয়। এক সন্ধ্যায় নুসরাত যখন অফিসিয়াল ডিনার থেকে ফিরলেন, আরিফ শুধু বললেন, তুমি অনেক বদলে গেছো। নুসরাত ইউনিফর্ম ছাড়তে ছাড়তে বললেন, বদলাতে হয়, সবাই তোমার মতো থাকতে পারে না। এটি ছিল প্রথমবার যখন আরিফ কথা বাড়ালেন, আমি কি তোমাকে লজ্জিত করি? নুসরাত না ভেবেই বললেন, হ্যাঁ। সেই একটি শব্দ আরিফকে ভেতর থেকে ছিঁড়ে ফেলল। সেই রাতে আরিফ খাবার খেলেন না। নুসরাত লক্ষ্য করলেন না। এরপর ঝগড়া নিত্যদিন হয়ে গেল। নুসরাতের মনে হতো আরিফ তাকে আটকাচ্ছে। আরিফের মনে হতো সে নিজেকে হারিয়ে ফেলছে। একদিন নুসরাত পরিষ্কার করে বলে দিলেন,
আমি এই সম্পর্ক টেনে নিতে পারছি না। আরিফ অনেকক্ষণ চুপ থেকে বললেন, তাহলে ছেড়ে দাও। সেই কণ্ঠে রাগ ছিল না, ছিল ক্লান্তি। তালাক হলো কাগজে কলমে, কোনো কান্নাকাটি ও সমঝোতা ছাড়াই। নুসরাত ভেবেছিলেন তিনি সঠিক করেছেন। আরিফ গ্রামে ফিরে এলেন কোনো অভিযোগ ছাড়াই। আর এখন নুসরাত আবার সেই কুঁড়ে ঘরের সামনে দাঁড়িয়েছিলেন, সরকারি পোশাকে, সরকারি গাড়ির সাথে, পুরো প্রতাপ নিয়ে। কিন্তু ভেতরটা কাঁপছিল। তিনি দরজায় টোকা দিলেন। ভেতর থেকে ধীর কণ্ঠ এলো, আসছি। দরজা খুলল। আরিফ সামনে দাঁড়িয়েছিল, সেই একই লোক কিন্তু একদম আলাদা, একটু দুর্বল, রোগা, চোখে এক অদ্ভুত নিস্তব্ধতা। সে নুসরাতকে দেখল, ইউনিফর্ম দেখল, তারা দেখল। তাতে না ছিল অভিযোগ, না ছিল বিস্ময়, না ছিল সেই প্রশ্ন যা 5 বছর পর দেখা হলে করা হয়। নুসরাত এক মুহূর্তের জন্য থমকে গেলেন। তার মনে হয়েছিল আরিফ তাকে দেখে চমকে যাবে, হয়তো রেগে যাবে, বা অত্যন্ত জিজ্ঞাসা করবে কেন এসেছেন। কিন্তু আরিফ এমনভাবে দাঁড়িয়েছিলেন যেন প্রতিদিন এভাবেই তাকে দেখে অভ্যস্ত। কুঁড়ে ঘরের ভেতর থেকে রোদের হালকা আলো আসছিল। মাটির মেঝে, এক কোণে পুরনো দড়ির খাট, আর দেওয়ালের সাথে ঠেস দেওয়া একটি ভাঙা চেয়ার। নুসরাত চারদিক নজর ঘোরালেন। এটি সেই একই কুঁড়ে ঘর, কিন্তু এখন আরো ছোট মনে হচ্ছিল। বসুন। আরিফ চেয়ারের দিকে ইশারা করলেন। নুসরাত প্রথমবারের মতো ইতস্ত করলেন। বড় অফিসার হয়েও আজ তার বসতে সংকোচ হচ্ছিল। তিনি চেয়ারে বসলেন। আরিফ খাটের কিনারায় বসলেন। মাঝখানে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল, এমন এক নিস্তব্ধতা সেখানে শব্দ নেই, স্মৃতিরা কথা বলে। কুঁড়ে ঘরের বাইরে ধীরে ধীরে গ্রামবাসী জড়ো হতে লাগলো। কেউ সরাসরি দেখছিল না, সবাই দূর থেকে উকি দিচ্ছিল। গ্রামে খবর রটে গেছে, আরিফের কুঁড়ে ঘরে বড় ম্যাডাম এসেছে। কিন্তু অবাক করার মতন বিষয় হলো, কোনো উত্তেজনা ছিল না, কোনো শোরগোল ছিল না, শুধু নিস্তব্ধতা। নুসরাত অনুভব করলেন এই নিস্তব্ধতা স্বাভাবিক নয়। তিনি ধীরে থেকে জিজ্ঞাসা করলেন, সব ঠিক আছে তো? আরিফ তার দিকে তাকালেন, তারপর বাইরে তাকিয়ে বললেন, গ্রাম এখন আর বেশি কথা বলে না। নুসরাত বুঝতে পারলেন না। আরিফ উঠলেন, কলস থেকে জল বের করলেন এবং একটি স্টিলের গ্লাসে ভরে নুসরাতের দিকে বাড়িয়ে দিলেন। নুসরাত গ্লাস ধরার সময় তার হাতের দিকে তাকালেন। যে হাতগুলো একসময় তার জন্য মাঠে পরিশ্রম করত, এখন আরো রুক্ষ হয়ে গেছে। তিনি জল খেলেন, গলা শুকিয়ে আসছিল। তুমি? নুসরাত কথা শুরু করতে চাইলেন, তারপর থেমে গেলেন। আরিফ তার কথা পূর্ণ করলেন না। আপনি এখানে এসেছেন কেন? প্রথমবারের মতো তিনি তুমির বদলে আপনি বললেন। এই শব্দটি নুসরাতের ভেতরে বিঁধল। আমি? তিনি আবার থামলেন। অফিসারের কাছে সব প্রশ্নের উত্তর থাকে, কিন্তু আজ তার আসার কোনো কারণ ছিল না। আরিফ কোনো চাপ না দিয়ে বললেন, কোনো জরুরি কাজ থাকলে বলুন। নুসরাত অনুভব করলেন আরিফ বদলে গেছে। তিনি নত ছিলেন না, ভেঙে পড়েননি, শুধু আলাদা হয়ে গেছেন। বাইরে দাঁড়িয়ে থাকা জামিলা বানু সামনে এগিয়ে এলেন। গ্রামের সবচেয়ে পুরনো মহিলা, যিনি সব জানতেন। তিনি নুসরাতের ইউনিফর্ম দেখলেন, তারপর তার চোখের দিকে তাকিয়ে বললেন, ম্যাডাম, ভেতরে জায়গা কম, কথা বাইরে করলেই ভালো হবে। নুসরাত বাইরে এলেন। এখন পুরো গ্রাম সামনে ছিল, কিন্তু কোনো স্লোগান নেই, কোনো প্রশ্ন নেই, শুধু নজর। জমিলা বানু ভারী কণ্ঠে বললেন, আপনি 5 বছর পর এসেছেন? নুসরাত মাথা নিচু করলেন। আর আপনি জিজ্ঞাসা করছেন সব ঠিক আছে কিনা? তিনি থামলেন, তারপর বললেন, সব ঠিক তখন হতো যখন আরিফ কথা বলতে পারত। নুসরাত চমকে গেলেন। মানে? এখন এক এক করে লোকেরা বলতে লাগলো। তালাকের পর আরিফ গ্রাম ছাড়ার চেষ্টা করেছিলেন, শহরে কাজ খুঁজতে গিয়েছিলেন, কিন্তু সব জায়গায় লোকেরা জিজ্ঞাসা করত, বড় অফিসারের স্বামী হয়ে দিনমজুরি? লোকে হাসতো, কেউ কেউ টিপ্পনি কাটত। নুসরাতের শ্বাস দ্রুত হয়ে গেল। জামিলা বানু এগিয়ে বললেন, কিন্তু আরিফ কখনো বলেনি যে আপনি তাকে ছেড়েছেন। সে বলতো ভুলটা আমারই হবে। এটি শুনে নুসরাতের চোখে জল এলো। একজন লোক বললেন, একবার থানায় তাকে ডাকা হয়েছিল। নুসরাত চমকে জিজ্ঞাসা করলেন, কেন, কোনো মিথ্যা মামলায়? লোকটি বললেন, লোকে বলেছিল অফিসারের স্ত্রীর নাম নিয়ে ধমকায়। আরিফ শুধু বলেছিলেন, নাম নেবেন না, সে এখন আর আমার কেউ নয়। গ্রামবাসী স্তব্ধ ছিল। নুসরাতের মনে হচ্ছিল প্রতিটি শব্দ তার বুকে আঘাত করছে। জামিলা বানু কথা শেষ করে বললেন, ম্যাডাম, আরিফ আপনার কারণে নিজের কণ্ঠ হারিয়েছেন। এখন সে আর কথা বলে না, কারণ যখন কথা বলতো তখন লোকে হাসতো। নুসরাত পিছনে ফিরে দেখলেন আরিফ কুঁড়ে ঘরের দরজায় দাঁড়িয়ে ছিলেন, চুপচাপ, শান্ত, যেন এসব কথা তার নয়, অন্য কারো। নুসরাত কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলেন,
এইসব তুমি আমাকে কখনো কেন বলনি? আরিফ প্রথমবার সরাসরি চোখের দিকে তাকালেন। আপনি কখনো জিজ্ঞাসা করেননি? এই বাক্যটি নুসরাতের একটি থাপ্পড়ের মতো লাগলো। গ্রাম আবার নিস্তব্ধ হয়ে গেল। এখন নুসরাত বুঝতে পারছিলেন এটি শুধু একটি ভেঙে যাওয়ার সম্পর্ক ছিল না, এটি ছিল একজন মানুষের নিঃশব্দ আত্মত্যাগ। আর তিনি অনুভব করেছিলেন এটি কেবল শুরু। এখনো সেই সত্য সামনে আসা বাকি, যা কেবল তাকে নয়, পুরো পিরোজপুর গ্রামকে আরো স্তব্ধ করে দেবে। পিরোজপুর গ্রামের হাওয়া হঠাৎ ভারী হয়ে গিয়েছিল। এমন নয় যে ঝড় এসেছে, বরং এমন যে প্রতিটি মানুষের শ্বাসে কোনো কথা আটকে গেছে। নুসরাত চুপচাপ দাঁড়িয়েছিলেন সরকারি পোশাকে, কিন্তু এখন তার পিঠ সোজা ছিল না। তিনি ভেবেছিলেন আসবেন, দেখবেন, দু একটা কথা বলবেন এবং চলে যাবেন। কিন্তু গ্রামবাসীর চোখে নিস্তব্ধতা ছিল, তা কোনো সাধারণ গল্পের ছিল না। জামিলা বানু ধীরে ধীরে বললেন, ম্যাডাম, এখন যা শুনলেন তা পুরো সত্য নয়। নুসরাতের বুক কেঁপে উঠল। আর কি বাকি আছে খালা? তিনি একটি দীর্ঘশ্বাস নিলেন। যে কথা আরিফ আমাদের অনেকদিন পরে জানিয়েছিলেন। আরিফ কুঁড়েঘরের বাইরে এসে চৌকাঠে বসে পড়লেন। তিনি এখনো কিছু বলছিলেন না, যেন ঠিক করে নিয়েছেন তার গল্প এখন অন্যদের মাধ্যমেই সামনে আসবে। গ্রামের এক বৃদ্ধ সামনে এলেন, মতিন মাতবর। তিনি নুসরাতের ইউনিফর্ম দেখলেন, তারপর আকাশের দিকে তাকিয়ে বললেন, তালাকের প্রায় 6 মাস পর এক রাতে আরিফ গ্রামে ফিরেছিলেন। মুখে চোট ছিল। নুসরাত দ্রুত জিজ্ঞাসা করলেন, চোট? কেমন চোট? মতিন সাহেব বললেন, থানা থেকে এসেছিল। নুসরাতের বুক দ্রুত কাঁপতে লাগলো। একজন প্রভাবশালী লোক মিথ্যা মামলা করেছিল, বলেছিল আরিফ তাকে অফিসারের স্ত্রীর নাম নিয়ে হুমকি দিয়েছে। নুসরাতের চোখ বড় বড় হয়ে গেল। থানায় তাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল। আর একজন লোক বললেন, জিজ্ঞাসাবাদ হলো এবং যখন কেউ বলল স্ত্রীর সাথে একবার কথা বলো, সে বড় অফিসার, 1 মিনিটে মুক্তি পাবে। মতিন মাতব্বরের কণ্ঠ ভারী হয়ে গেল। তখন আরিফ পরিষ্কার বলছিলেন, সে আমার স্ত্রী নয় এবং তার নাম নেবেন না। নুসরাতের মাথা নিচু হয়ে গেল। জামিলা বানু এগিয়ে এসে বললেন, ম্যাডাম, সেই রাতে আরিফ আপনার কাছে সাহায্য চাইতে পারতেন, কিন্তু তিনি চাননি। তিনি বলেছিলেন, যদি আমার নাম নিয়ে তার মর্যাদায় আঁচ আসে, তবে আমি আমার নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। নুসরাতের চোখ দিয়ে জল পড়তে লাগলো। তিনি নিজেকে সামলাতে পারলেন না। তিনি প্রথমবারের মতো অনুভব করলেন যে লোকটিকে তিনি দুর্বল মনে করতেন, সে তার ক্ষমতার সবচেয়ে বড় দাম নিজেই চুকিয়েছিলেন। নুসরাতের আঙ্গুলগুলো কাঁপতে লাগলো। জামিলা বানু শেষ কথা বললেন, ম্যাডাম, আরিফ আপনার থেকে দূরত্ব ঘৃণা তৈরি করেননি। তিনি দূরত্ব রেখেছিলেন যাতে আপনার পরিচয় তার পরিস্থিতির থেকে ছোট মনে না হয়। পুরো গ্রাম নিস্তব্ধ ছিল। নুসরাতের মনে হচ্ছিল তিনি আর দাঁড়িয়ে নেই, কোথাও ভেতরে পড়ে যাচ্ছেন। তিনি আরিফের দিকে তাকালেন। এইসব কি সত্যি? আরিফ মাথা নাড়ালেন। হ্যাঁ। তুমি আমাকে কখনো বলনি কেন? আরিফ প্রথমবারের মতো লম্বা কথা বললেন। আপনি অফিসার ছিলেন। তিনি শান্তভাবে বললেন, আর আমি আপনার সমস্যা হতে চাইনি। এই শব্দগুলো নুসরাতের হৃদয় গেঁথে গেল। আরিফ বললেন, আমি ভেবেছিলাম আপনি উপরে যাচ্ছেন, আমি নিচ থেকে আপনার নাম পরিষ্কার রাখি। গ্রামের মানুষের চোখে জল এসে গেল। নুসরাত প্রথমবার তার কাঁধের তারাগুলোর দিকে তাকালেন। আর সেগুলো তার কাছে বোঝা মনে হচ্ছিল। তিনি ধীর কণ্ঠে বললেন, যদি আমি জানতাম। আরিফ মাঝপথেই থামিয়ে দিলেন। এখন জেনে গেছেন। তার শব্দে কোনো অভিযোগ ছিল না, শুধু একটি সীমা ছিল। সেই মুহূর্তে নুসরাত বুঝতে পারলেন এই গল্প আর অতীতে ফিরতে পারবে না। যা ভেঙে গেছে তা জোড়া দেওয়ার আগে বুঝতে হয়। আর তিনি পরিষ্কার দেখেছিলেন এখনো সবচেয়ে কঠিন অংশ বাকি। এখন প্রশ্ন ছিল, এটি ছিল না যে সত্য কি ছিল, প্রশ্ন ছিল এরপর কি। দুপুর গড়িয়ে গেছে, কিন্তু নুসরাতকে প্রথমবারের মতো তার সরকারি পোশাক ভারী মনে হচ্ছিল। এমন ভারী যেন কাঁধে তারা নয়, কারণ নিস্তব্ধতা ঝুলছে। আরিফ কুঁড়েঘরের চৌকাঠে দাঁড়িয়েছিলেন, নজর সামনে, কণ্ঠ ভেতরে। নুসরাত তার সামনে দাঁড়িয়েছিলেন, অফিসারের মতো নয়, বরং একজন মানুষের মতো, যে প্রথমবারের মতো নিজের সিদ্ধান্তই ভয় পাচ্ছিল। তিনি গলা পরিষ্কার করলেন, আরিফ, আমি এখানে শুধু দেখতে আসিনি। আরিফ তার দিকে তাকালেন, তারপর নজর সরিয়ে নিলেন। দেখে নিয়েছেন, এখন যান। এই যান শব্দটি নুসরাতের কাছে কোনো নির্দেশের চেয়েও একটি বন্ধ দরজার মতো লাগলো। আমি সাহায্য করতে চাই, নুসরাত বললেন। কণ্ঠে প্রতাপ ছিল না, ছিল চেষ্টা। আরিফ হালকা হাসলেন। সাহায্য? সেই হাসিতে বিদ্রুপ ছিল না, ছিল ক্লান্তি। হ্যাঁ, নুসরাত বললেন, তোমার জন্য ঘর, কাজ, চিকিৎসা যা লাগবে। আরিফ প্রথমবার হাত তুলে তাকে থামালেন। ব্যাস। গ্রামের হাওয়া থমকে গেল। ম্যাডাম, তিনি ইচ্ছে করেই বললেন,
আপনি অনেক বড় অফিসার, আপনার কাছে সব আছে, কিন্তু যা আপনি দিচ্ছেন তা আমার কাছে আগেই ছিল। নুসরাত বুঝতে পারলেন না। কি মর্যাদা? আরিফ কোনো উচ্চকণ্ঠ ছাড়াই বললেন, যা আমি তখন হারিয়েছিলাম যখন আপনি বলেছিলেন আমি আপনার লেভেলে নই। এই বাক্যটি নুসরাতের সেই সন্ধ্যায় ফিরিয়ে নিয়ে গেল, যখন তিনি রাগের মাথায় সেই কথাটি বলেছিলেন। আর আরিফ চুপ ছিলেন। তিনি এগিয়ে বললেন, আমি ক্ষমা চাইতে এসেছি। আরিফ মাথা নিচু করলেন। ক্ষমা অনেক বড় জিনিস, কিন্তু তাতে সব ফিরে আসে না। নুসরাত গ্রামের দিকে তাকালেন। জমিলা বানু, মতিন মাতবর সবাই দাঁড়িয়ে ছিলেন, চুপচাপ দেখছিলেন। নুসরাত সাহস সঞ্চয় করলেন, যদি আমি চাই তবে তোমার জন্য সব সহজ করে দিতে পারি। এটি বলতেই তার মনে হলো তিনি আবার সেই কাজটাই করছেন যা থেকে আরিফ দূরে পালিয়েছিলেন। আরিফ শান্তভাবে বললেন, এটাই তো পার্থক্য ম্যাডাম, আপনি করতে পারেন বলছেন, আর আমি শুনতে চাচ্ছি। নুসরাতের চোখে জল এলো। আমি চাই তুমি ঠিক থাকো। আরিফ তার দিকে সরাসরি দীর্ঘ নজর দিলেন। আমি ঠিক আছি, আপনার শুধু এটি বুঝতে দেরি হয়ে গেছে। নুসরাত পকেট থেকে একটি কাগজ বের করলেন, সরকারি লেটার হেড। এই দেখো, তিনি বললেন, তোমার জন্য শহরে কাজ। আরিফ কাগজের দিকে তাকালেও না। কেন? নুসরাতের কণ্ঠ ভেঙে গেল, কারণ আরিফ বললেন, আমি আর কারো অনুগ্রহ নিতে নিজেকে নতুন করে অস্বীকার করতে চাই না। এটি বলতে বলতে তার কণ্ঠ প্রথমবারের মতো একটি ভারী হলো। যখন আমি আপনার কাছে কিছুই চাইনি তখন আপনি অফিসার হয়ে চলে গেছেন। এখন যখন আপনি অফিসার হয়ে ফিরেছেন তখন আমি কিভাবে চেয়ে নেই? গ্রামে কোনো ফিসফিসানি ছিল না, সবাই শুনছিল। নুসরাত শেষ চেষ্টা করলেন, আরিফ, যদি আমি পোশাক খুলে দেই? আরিফের চোখ এক মুহূর্তের জন্য উঠল, তারপর খুব ধীরে থেকে বললেন, তখনও দেরি হয়ে গেছে। আমি আর সেই লোক নেই যে আপনার আগে পেছনে চলবো। আমি এখানে আছি কারণ এটি আমার জায়গা। আর আমার? নুসরাত জিজ্ঞাসা করলেন। তখন আরিফ বললেন, আপনার জায়গা অনেক উপরে, এত উপরে যে আপনি এখানে এলেন তো সব নড়ে গেল। তার কণ্ঠে কোনো অভিযোগ ছিল না, শুধু সত্য ছিল। জামিলা বানু সামনে এলেন। ম্যাডাম, আরিফ আপনাকে কখনো আটকায়নি, আজ সে নিজেকে আটকাচ্ছে। নুসরাত বুঝতে পারলেন এই লড়াই এখন আর বাইরে নয়, এটি তার ভেতরের লড়াই। তিনি আরিফের দিকে তাকালেন। আমি কি কয়েকদিন এখানে থাকতে পারি? আরিফ মাথা নাড়ালেন। গ্রাম অতিথিদের জন্য খোলা আছে, কিন্তু কুঁড়ে ঘরে নয়। এই বাক্যটি নুসরাতের কাছে কোনো সিদ্ধান্তের চেয়েও একটি সীমা হয়ে লাগলো। বিকেল ঘনিয়ে এলো। সরকারি গাড়ি ওখানেই দাঁড়িয়ে ছিল। চালক দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। নুসরাত এক ধাপ পিছিয়ে এলেন, তারপর আরেক ধাপ। আরিফ চৌকাটে দাঁড়িয়ে রইলেন, না আটকালেন না তাকালেন। নুসরাত শেষবার বললেন, যদি কখনো দরকার পড়ে। আরিফ তার কথা শেষ করতে দিলেন না। দরকার পড়লে মানুষ নিজেই উঠে দাঁড়ায়। নুসরাতের চোখ দিয়ে জল বেরিয়ে এলো। তিনি ঘুরে দাঁড়ালেন। গ্রাম তখনও নিস্তব্ধ ছিল, কিন্তু এবার সেই নিস্তব্ধতা ছিল সম্মানের। গাড়িতে বসার সময় নুসরাত অনুভব করলেন আজ তিনি কোনো কেসের হার মানেননি, কিন্তু জীবনে প্রথমবারের মতো হার স্বীকার করেছেন। আর তিনি এটিও বুঝতে পারলেন এখনো গল্প শেষ হয়নি, কারণ কিছু সিদ্ধান্ত সাথে সাথে প্রভাব দেখা দেয় না, সেগুলো জীবনভর বিততে থাকে। সরকারি এইচইউভি গ্রাম থেকে বের হতে লাগলো। চালক সাইড মিররে দেখলো। ম্যাডাম। নুসরাত কোনো জবাব দিলেন না। তিনি জানালার বাইরে তাকিয়েছিলেন। গ্রাম পিছনে পড়ে যাচ্ছিল, কিন্তু সেই কুঁড়েঘর তার চোখের সামনে থেকে সরছিল না। সেই কুঁড়েঘর, সেই চৌকাঠ, আর তাতে দাঁড়িয়ে থাকা এক লোক যে কখনো তার জীবনে ছিল না, আর এখন তার সবচেয়ে বড় হার। আরিফ ওখানেই দাঁড়িয়ে রইলেন। তিনি গাড়িকে চলে যেতে দেখলেন না। তিনি জানতেন দেখলে হয়তো সেই সিদ্ধান্ত টলে যাবে, যা তিনি অনেক কষ্টে নিয়েছিলেন। তিনি নিজের ভেতরে অনেকবার প্রশ্ন করেছিলেন, আমি কি ভুল করছি? কিন্তু প্রতিবার উত্তর একই হলো, ভুল তখন ছিল যখন আমি চুপচাপ নিজেকে ছোট মেনে নিয়েছিলাম। আজ প্রথমবার সে নিজেকে ছোট হতে দেয়নি। গ্রামে কোনো উৎসব ছিল না, কোনো আলোচনা ছিল না, শুধু এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল। জামিলা বানু আরিফের কাছে এসে বললেন, বাবা, তুই সঠিক করেছিস। আরিফ মাথা নিচু করলেন। খালা, সঠিক ভুল জানি না, শুধু জানি আজ যদি নুয়ে যেতাম তবে নিজেকে কখনো দেখতে পারতাম না। মতিন সাহেব বললেন, আজ তুই গরিব থেকে গেলি, কিন্তু ছোট হলি না। আরিফ কিছু বললেন না। তিনি কুঁড়ে ঘরের ভেতরে চলে গেলেন। খাটে বসলেন, দেওয়ালের দিকে তাকালেন। সেই দেওয়াল যেখানে কখনো নুসরাতের স্বপ্ন ঝোলানো ছিল, এখন সেখানে কেবল নিস্তব্ধতা। কিন্তু এই নিস্তব্ধতা দুর্বলতার ছিল না, এটি ছিল আত্মসম্মানের। ওদিকে গাড়ি শহরের দিকে এগোচ্ছিল।
নুসরাতকে এখন বড় অফিসার মনে হচ্ছিল না। তিনি শুধু এমন একজন মহিলা মনে হচ্ছিলেন যার কাছে সব আছে, কেবল শুধু সেই মানুষটি ছাড়া যে তাকে সব হাতে দিয়েছিল। চালক সাহস করে জিজ্ঞাসা করলো, ম্যাডাম, সরকারি সার্কিট হাউস? নুসরাত মাথা নাড়ালেন, হ্যাঁ, কিন্তু তার কণ্ঠে সেই কঠোরতা ছিল না যা দেখে লোক ভয় পেত। রাত হলো। নুসরাত সার্কিট হাউসের রুমে বসেছিলেন। ইউনিফর্ম চেয়ারে ঝোলানো ছিল, তারাগুলো হালকা আলোয় চকচক করছিল। তিনি অনেকক্ষণ ধরে সেগুলোর দিকে তাকিয়ে রইলেন। তার মনে পড়ল যখন আরিফ বলেছিলেন, এখন দেরি হয়ে গেছে, আমি আবার নিজেকে অস্বীকার করতে পারবো না। এই বাক্যটি তার জন্য একটি সাজা হয়ে গিয়েছিল, এমন এক সাজা যাতে কোনো জেল ছিল না, কিন্তু প্রতিটি রাত বন্দি ছিল। পরের দিন অফিসের সবকিছু স্বাভাবিক ছিল, ফাইলস, মিটিং, সালাম। একজন জুনিয়র অফিসার বললেন, ম্যাডাম, কালকের ভিজিট খুব সাকসেসফুল ছিল। নুসরাত মাথা নাড়ালেন, ঠিক আছে, সবকিছু তেমনই ছিল, কিন্তু কিছুই আগের মতো ছিল না। এখন যখন কেউ তাকে ম্যাডাম ডাকতো, তার আরিফের আপনি মনে পড়তো। এখন যখন কেউ তাকে সিদ্ধান্তের প্রশংসা করত, তার সেই দিনে মনে পড়তো যখন তিনি একজন মানুষকে নিজের লেভেলে মনে করেননি। মাস কেটে গেল। নুসরাতের বদলি হয়ে গেল নতুন জায়গায়, নতুন দায়িত্ব, পদ বাড়ল, নাম আরও বড় হলো, কিন্তু রাতগুলো আরও লম্বা হতে থাকলো। প্রতিবার যখন তিনি আয়না নিজেকে দেখতেন, তার ইউনিফর্ম চোখে পড়তো না। তার সেই মহিলাকে মনে পড়তো যে যদি সময় থমকে যেত তবে সে হয়তো আজ একা হতো না। আর আরিফ তেমনই রইলেন, কুড়েঘর তেমনই, কাজ এক, জীবন সাধারণ। কিন্তু গ্রামে এখন লোকেরা মাথা নিচু করে তাকে দেখত। কেউ বলেনি বড় অফিসারের স্বামী, সবাই বলতো সেই লোক যে অফিসারের সামনেও নিজেকে বিক্রি করেনি। আরিফ কখনো নুসরাতের সাহায্য নেননি, কখনো তার নামে আশ্রয় নেননি। তিনি জানতেন সম্মান যদি ধারের হয় তবে আত্মার ঋণে ডুবে যায়। একদিন গ্রামে খবর এলো, ম্যাডাম বড় প্রমোশন পেয়েছেন। লোকেরা বলল অনেক বড় অফিসার। আরিফ শুনলেন, চুপ থাকলেন। তিনি কখনো বদদোয়া দেননি, কখনো অভিযোগ করেননি। তার কাছে নুসরাত এখন একটি অতীত অধ্যায়, যেখান থেকে শিক্ষা পাওয়া গেছে, কিন্তু যা নতুন করে পড়া জরুরি ছিল না। অনেক বছর পর নুসরাত একটি কনফারেন্সে ছিলেন, স্টেজে বসেছিলেন, হাততালি বাজছিল, কিন্তু হঠাৎ তার মনে হলো সেই হাততালিগুলি তার জন্য নয়, সেই সিদ্ধান্তের জন্য বাজছে যা তিনি কখনো নেননি। তিনি চোখ বন্ধ করে নিলেন এবং প্রথমবার প্রকাশ্য মঞ্চে নয়, নিজের ভেতর থেকে ভেঙে পড়লেন। বন্ধুরা, একজন মানুষ নিজের আত্মসম্মান বাঁচিয়ে নিলেন এবং এক মহিলা পদ, প্রতিষ্ঠাতা, ক্ষমতা সব বাঁচিয়ে নিলেন, কিন্তু জীবনভর একটি এমন কাটা নিলেন যা প্রতিটি সালাম তার হাততালির মাঝে তাকে মনে করিয়ে দেয় কিছু সম্পর্ক যদি দেরিতে বোঝা যায় তবে ক্ষমাও হেরে যায়। আর এই কারণেই সেদিন পিরোজপুরের গ্রাম স্তব্ধ হয়নি, সেটি ইতিহাস হয়ে গিয়েছিল। এখন প্রশ্ন আপনাদের কাছে, যদি আপনি আরিফের জায়গায় হতেন তবে কি আত্মসম্মানের জন্য একই সিদ্ধান্ত নিতেন, নাকি ক্ষমা মেনে নিয়ে সম্পর্ক আবার জোড়া লাগানোর চেষ্টা করতেন? আর একটি কথা সততার সাথে বলুন, কাউকে কি তখন ছেড়ে দেওয়া ঠিক যখন সে আপনার সবচেয়ে খারাপ সময় আপনার পাশে দাঁড়িয়েছে? পদ, পরিচয় আর পরিস্থিতি কি সত্যি সম্পর্ক থেকে বড় হয়ে যায়? কমেন্টে শুধু উত্তর দেবেন না, নিজের মনের সত্য কথাটি লিখুন। যদি এই গল্পটি আপনার হৃদয়ে স্পর্শ করে তাহলে ভিডিওতে লাইক এবং শেয়ার করুন, এবং এমন সত্য, গভীর ও হৃদয় বিদারক গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের গল্পে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।